Assalamu alaikum. Welcome viewers. Welcome to our online class from Lakshmipur Government College. Today I am going to discuss about English first paper. English first paper from English for today. Our today's lesson is Unit 14 Lesson 3. According to the new book and according to the old book, it is Unit 9 Lesson 3. Our topic is the legend of Ghazi. The legend of Ghazi, very important passage for the students of SSC level. First of all, I like to discuss about the highlights of the passage. The passage is about a legendary figure named Ghazi Fir, who was supposed to live adjacent to the Sundarbans and spread Islam in that area. This passage is very important because it came in the SSC examination and Sylhet Board 2019, Comilla Board 2019, Dhaka Board 2017, Chittagong Board 2017 and Rajshahi Board 2019. আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমরা ইংরেজি প্রথম পত্রের যে কোনো প্যাসেজ যখনই আমরা পড়ি, প্যাসেজ পড়ার সময় আমরা তিনভাবে এই প্যাসেজটা আসতে পারে। এটা হলো প্যাসেজ 1, যেখান থেকে আসে মাল্টিপল চয়েস কোশ্চেন এবং কোশ্চেন আনসার, এবং প্যাসেজ 2, যেখান থেকে আসতে পারে ফ্লোচার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার, এবং প্যাসেজ 3 আর থার্ড প্যাসেজ হিসেবে যখন আসে তখন এখানে লিখতে হয় আমাদের সামারি অথবা থিম। সামারিটাই আমরা মূলত লিখতে হয়। তো আমাদের এই আজকে যে প্যাসেজটা আমি আলোচনা করতে যাচ্ছি, এই প্যাসেজটা আমাদের প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ এবং তৃতীয় প্যাসেজ তিন ক্ষেত্রেই এটা ইম্পর্টেন্ট এবং বিভিন্ন সময় এটা বোর্ডে এসেছিল। প্রথম প্যাসেজ হিসাবে এটা এসেছিল সিলেট বোর্ড 2019 সালে, দ্বিতীয় প্যাসেজ হিসাবে বা ফ্লোচার্ট হিসাবে এটা এসেছিল কুমিল্লা বোর্ড 2019 সাল, ঢাকা বোর্ড 2017 সাল এবং চট্টগ্রাম বোর্ড 2017 সাল, এবং তৃতীয় প্যাসেজ হিসাবে এটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। তো আমাদের প্রথম যে আমাদের টপিকটা হলো দ্য লিজেন্ড অফ গাজী। দ্য লিজেন্ড অফ গাজী, যারা আমার ক্লাসটা ফলো করতেছো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যদি তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বইটা থাকে, টেক্সট বই এবং একটা খাতা এবং একটা কলম নিয়ে থাকলে একটু সুবিধা হবে। কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে নোট করে রাখতে হবে এবং আন্ডারলাইন করে রাখতে হবে। আমরা যে কোনো ইংলিশ ফার্স্ট পেপারে যে কোনো প্যাসেজ পড়ার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে প্যাসেজটা আমি এমনভাবে শিখব বা এমনভাবে আমি প্যাসেজটা পড়ব যাতে এটা প্রথম প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ অথবা তৃতীয় প্যাসেজ যেভাবেই আসে আমি আনসার করতে পারি। তো এই জন্য আমাদের প্রথমেই আমি একটু বলতে চাচ্ছি আমাদের টপিকটা হলো দ্য লিজেন্ড অফ গাজী। দ্য লিজেন্ড অফ গাজী। দ্য লিজেন্ড অফ গাজী। তো প্রথমেই আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে ওয়ার্ড মিনিংগুলো আছে, এখানে অনেকগুলো নতুন ওয়ার্ড মিনিং আছে। আমি 25টার মতো ওয়ার্ড মিনিং তোমাদেরকে দিতে চাচ্ছি। যে প্রথম ওয়ার্ড লিজেন্ড, আমি একটু ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করি, তারপরে আমি পুরো প্যাসেজটা একটু রিডিং পড়ব বাংলা অর্থ সহ। এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নগুলো আসতে পারে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষ আমি এই প্যাসেজটার সামারি নিয়ে আলোচনা করব। তো আমাদের ওয়ার্ড মিনিংগুলো যদি একটু খেয়াল করো, প্রথম আমাদের যে টপিকের মধ্যে একটা ওয়ার্ড আছে লিজেন্ড। লিজেন্ড শব্দের অর্থটা কি? লিজেন্ড শব্দের অর্থ হলো কিংবদন্তি। কিংবদন্তি যেটার একটা ভিত্তি আছে, মানে যে কোনো একটা জীবন্ত কিংবদন্তি আমরা যেরকম বলি কোনো একজন ব্যক্তি সম্পর্কে অথবা কোনো একটা ঘটনা সম্পর্কে যদি আমরা কোনো এটার মধ্যে মুখরোচক কিছু যুক্ত করে যদি কোনো কিছু বলি তখন সেটা হয়ে যায় লিজেন্ড। এর পরবর্তী ওয়ার্ডটা হলো আমাদের ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস শব্দের অর্থ হলো লোকজ, যে কোনো কিছু লোকজ। ইন্ডিজেনাস থিয়েটার হতে পারে, তাহলে লোকজ আমাদের নাট্য বলতে পারি। ইন্ডিজেনাস আর্ট বলতে পারি, তাহলে লোকজ শিল্প হতে পারে। ইন্ডিজেনাস সং হতে পারে, তাহলে লোকজ আমাদের সঙ্গীত হতে পারে। এরপরে ওয়ার্ডটা হলো আমাদের মিথ। মিথ মিথ শব্দটা বারবারই আমাদের এই প্যাসেজের মধ্যে আছে। মিথ মিথোলজি শব্দ থেকে মিথ শব্দটা এসেছে। মিথ শব্দের অর্থ হলো পৌরাণিক।
সাধারণত লোকমুখে কিছু কথা প্রচলিত হয়ে আসতেছে, এটা অনেকটা আমাদের ধর্মীয় বিষয়ের সাথে রিলেটেড। এগুলার কোনো ভিত্তি আছে বা নাই এটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে আমরা ফেলে রাখতে চাই। এগুলাকে আমরা বলি পৌরাণিক কাহিনী। এরপরে আমরা একটা ওয়ার্ড আছে, সেটা হলো সেইন্ট। সেইন্ট শব্দের অর্থ হলো সাধু পুরুষ। আমরা মুসলিম ধর্মমতে সেইন্ট বলতে আমরা সাধারণত পীরদেরকে বোঝাই, যারা অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী এবং অনেক অসম্ভব কাজকে সম্ভব করতে পারেন বলে আমরা বিশ্বাস করি বা সাধারণ মানুষেরা বিশ্বাস করে, তাদেরকে আমরা বলি সেইন্ট। এর পরবর্তী ওয়ার্ডটা হলো স্প্রেড। স্প্রেড শব্দের অর্থ হলো সম্প্রচার করা, ছড়িয়ে দেওয়া। এখানে স্প্রেড শব্দটা আসছে মূলত যে গাজীপীর সুন্দরবনের সংলগ্ন এলাকা, যেটা হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, এই অঞ্চলগুলোতে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার ঘটিয়েছিলেন। এর পরবর্তী ওয়ার্ডটা হলো ক্লোজ টু। ক্লোজ টু এটা হলো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লোজ টু শব্দের অর্থ হলো সংলগ্ন বা নিকটবর্তী। পরবর্তী ওয়ার্ডটা হলো ক্রেডিটেড। ক্রেডিটেড শব্দের অর্থ হলো ধারণা করা হয় যে তার মধ্যে এই জিনিসগুলো ছিল বা সে এগুলার দ্বারা সমৃদ্ধ ছিল। কারণ এটা বলা হয়েছে যে গাজীপীর ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, মানে গাজীপীর অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বা গাজীপীরের অনেক অলৌকিক ক্ষমতা ছিল। এরপরের ওয়ার্ডটা হলো আমাদের মিরাকলস। মিরাকলস শব্দের অর্থ হলো অলৌকিক। এটাকে সবচেয়ে সহজভাবে আমাদের অঞ্চলে, বিশেষ করে আমাদের লক্ষ্মীপুর অঞ্চলে যেটা বেশি প্রচলিত, সেটা হলো মোজেজা। মোজেজা শব্দটা আমাদের ইসলাম ধর্মমতের সাথে অনেকটাই রিলেটেড। এটা হলো মিরাকলস। আমরা এটাকে সুপার ন্যাচারাল পাওয়ারও বলতে পারি, মিরাকলস। এরপর সাপোজডলি। সাপোজডলি শব্দের অর্থ হলো মনে করা হয় বা ধারণা করা হয়। এরপর কাম, CALM, কাম। কাম শব্দের অর্থ হলো শান্ত। ডোসাইল। ডোসাইল শব্দের অর্থ হলো বশে, বশে নিয়ে আসা বা বশ্যতা স্বীকার করানো। এর পরবর্তীতে হলো ডিপিক্টেড অথবা ডিপিক্ট শব্দ থেকে আসছে ডিপিক্টেড। ডিপিক্টেড শব্দটা হলো একটা অ্যাডজেক্টিভ। ডিপিক্টেড শব্দের অর্থ হলো অঙ্কিত। এরপরে পটস। পট শব্দের অর্থ হলো তৈলচিত্র, অথবা এটাকে সাধারণভাবে আমরা পট বলতে পারি, যেটা হলো গাজীপীরের যে কাহিনীগুলা আমরা এখন বর্তমানে লোকমুখে শুনতেছি অথবা আমাদের কাছে এসে গেছে, সেই কাহিনীগুলা বিভিন্ন তৈলচিত্রের মাধ্যমে আমাদের কাছে এসেছে। এবং এখানে আরেকটা ওয়ার্ড হলো স্ক্রল। স্ক্রল শব্দের অর্থ হলো এটা চামড়া অথবা কাগজ অথবা অন্য যে কোনো পদার্থের মধ্যে, পাকানো যে কোনো কিছুর মধ্যে যদি কোনো চিত্র খোদাই করা হয় অথবা চিত্র অঙ্কন করা হয়, তখন এটাকে বলা হয় স্ক্রল। পট এবং স্ক্রল অনেকটা কাছাকাছি দুইটা জিনিস। এখানে পট এবং স্ক্রলের মধ্যে গাজীপীরের তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন ধরনের ছবিগুলা অঙ্কিত অবস্থা আছে, যে অবস্থা আমরা পাই। এরপর হলো অ্যাপারেন্ট। অ্যাপারেন্ট শব্দের অর্থ হলো দৃশ্যমান বা আমরা স্পষ্টভাবে যে জিনিসটা দেখি, সেটা হলো অ্যাপারেন্ট। এরপর থ্রেটেন্ট। থ্রেট শব্দের অর্থ হলো হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন করা বা থ্রেটেন্ট। এখন থ্রেটেন্ট শব্দটা ব্যবহৃত হচ্ছে এখানে ভীত সন্ত্রস্ত অর্থে, এখানে থ্রেটেন্ট শব্দটা ব্যবহৃত হচ্ছে। এরপরে ওয়ার্ডটা হলো ফিয়ার্স লুকিং। এখানে ফিয়ার্স এবং লুকিং দুইটা মিলে একটা কম্পাউন্ড ওয়ার্ড সৃষ্টি করেছে। ফিয়ার্স শব্দের অর্থ হলো ভয়ঙ্কর আর লুকিং শব্দের অর্থ হলো দর্শন বা দেখা। মানে ফিয়ার্স লুকিং তাহলে হলো কি। এরপর রিজিয়ন। রিজিয়ন শব্দের অর্থ হলো অঞ্চল। ক্রিক। ক্রিক অ্যান্ড ক্যানেল। ক্যানেলস অ্যান্ড ক্রিক। ক্যানেল শব্দের অর্থ হচ্ছে খাল এবং ক্রিক শব্দের অর্থ হলো নালা বলতে পারি অথবা আমরা স্মল রিভার বলতে পারি। ওয়াটারি। ওয়াটার থেকে এই শব্দটা এসেছে, ওয়াটার থেকে এই শব্দটা হয়ে গেছে ওয়াটারি। ওয়াটারি শব্দের অর্থ হলো জলমগ্ন অথবা জলজ। এরপরে অ্যালার্ট একটা শব্দ আছে। অ্যালার্ট শব্দের অর্থ হলো সতর্ক এবং আরেকটা ওয়ার্ড আছে অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট শব্দের অর্থ কি? ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো সক্রিয়, সক্রিয় বা সজাগ। এরপর প্রিডেটরি। প্রিডেটরি এটা সাধারণত এনিমেলের ক্ষেত্রে বোঝানো হয়েছে। এখানে প্রিডেটরি শব্দের অর্থ হলো যারা শিকার করে বা ভয়ঙ্কর অর্থে ব্যবহার করা হয়েছে। কিছু প্রাণীর কথা বলা হচ্ছে যারা ভয়ঙ্কর এবং তারা শিকার করে, বিশেষ করে তাদের খাবারের জন্য বা তাদের নিরাপত্তার জন্য তারা অন্য প্রাণীদের উপর আক্রমণ করে হিংস্রভাবে। এদেরকে আমরা বলি প্রিডেটরি অ্যানিমেলস। এরপর প্রিজার্ভড। প্রিজার্ভড শব্দের অর্থ হলো সংরক্ষিত। এখন গাজীপীরের যে কাহিনীগুলো আছে সেগুলা প্রিজার্ভড অবস্থায় আছে আমাদের লোকসংস্কৃতির বিভিন্ন অংশে এবং ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে। আরেকটা কানেক্টর এখানে ব্যবহৃত হয়েছে, সেটা হলো কনসিকুয়েন্টলি। কনসিকুয়েন্টলি শব্দের অর্থ হলো অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি, এটা হলো ফলশ্রুতিতে অথবা ফলে। এবং লাস্ট আমাদের আরেকটা ওয়ার্ড আছে নতুন, সেটা হলো মিউজিয়াম। মিউজিয়াম শব্দের অর্থ হলো জাদুঘর। জাদুঘর। জাদুঘরের মধ্যে সাধারণত আমাদের অতীতকাল থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত আমাদের
প্রদর্শনযোগ্য অথবা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি জানার জন্য কিছু বস্তু, কিছু ছবি, তারপরে কিছু আমাদের কিছু নমুনা সংরক্ষণ করা হয়, যেখানে নমুনাগুলো সংরক্ষিত হয় সেই জায়গাটাকে আমরা বলি জাদুঘর। তো আমরা প্রথমেই আমি একটু টেক্সট নিয়ে একটু আলোচনা করব। টেক্সটের পরপরই আমি প্রশ্নগুলা নিয়ে আলোচনা করব, বিশেষ করে আমাদের বোর্ড কোশ্চেনের জন্য এবং আমাদের পরীক্ষায় আসবে বা আমরা প্যাসেজটা ভালোভাবে বোঝার জন্য যে এই টপিকগুলো আমাদের দরকার, প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমরা যদি আমাদের টেক্সটটা বের করো, টেক্সট বের করলে দেখবা যে দ্য লিজেন্ড অফ গাজী। এখানে দেখতে পাবা, এখানে একটা ছবি দেওয়া আছে। ছবির আগেই আমাদের প্রথমে বলা হয়েছে আমাদের যে অবজেক্টিভস বা আমাদেরকে ডিসকাস করার জন্য কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, 4টা পয়েন্ট দেওয়া আছে। একটা পয়েন্ট হলো হোয়াট ইজ মিন্ট বাই ইন্ডিজেনাস আর্ট, মানে কি লোকজ শিল্প বলতে তোমরা কি বুঝো বা লোকজ শিল্প বলতে কি বোঝায়। আরেকটা হলো হ্যাভ ইউ সিন পট অর স্ক্রল পেন্টিংস, তোমরা কি কখনো কোনো তৈলচিত্র অথবা পাকানো কাগজের কোনো চিত্র দেখেছো কিনা। মানে হলো পট এবং স্ক্রল সম্পর্কে পরিচিত করানো হলো এখানে উদ্দেশ্য। এর আগে ইন্ডিজেনাস আর্ট সম্পর্কে পরিচিত করানো হলো আমাদের উদ্দেশ্য। এরপর ইফ সো হোয়াট আর সাম অফ দ্য ইমেজেস ডিপিক্টেড ইন দেম, মানে তুমি যে তৈলচিত্র অথবা পাকানো কাগজের চিত্র দেখেছো সেগুলোর মধ্যে কি ধরনের ছবি ছিল। এটা হলো তোমার ব্যাকগ্রাউন্ড নলেজকে একটু ঝালাই করার জন্য বা তোমার ব্রেন স্টর্মিং করানোর জন্য তোমাকে কয়েকটা প্রশ্ন করা হলো, যাতে তোমার চিন্তা জগৎ, তোমার ইমাজিনেশন এবং ব্যাকগ্রাউন্ড নলেজটা যাতে একটু আলোড়িত হয়। হোয়াট আদার ফর্মস অফ ইন্ডিজেনাস আর্ট ক্যান ইউ থিঙ্ক অফ, মানে ইন্ডিজেনাস আর্ট অথবা আমাদের লোকজ শিল্পের আর কি কি ধরন সম্পর্কে তুমি ধারণা করতে পারো বা তুমি চিন্তা করতে পারো। তো এরপরে আমরা এখন লিজেন্ড অফ গাজী সম্পর্কে আমরা একটু পড়ব। আমাদের প্রথম থেকে যদি আমরা টেক্সট একটু পড়ি, তোমাদের যাদের সামনে বই আছে তোমরা বইটা একটু সামনে নাও, সামনে নিলে তোমরা দেখতে পারবা অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস। অ্যাকর্ডিং টু শব্দের অর্থ কি অনুসারে, সাম মিথস কিছু পৌরাণিক, অ্যান্ড লিজেন্ড শব্দের অর্থ কি এটা হলো কিংবদন্তি। আর মিথস অ্যান্ড লিজেন্ডস একত্রিতভাবে কিন্তু বোঝানো হচ্ছে শুধুমাত্র পৌরাণিক কাহিনী। তাহলে কিছু পৌরাণিক কাহিনী মতে গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজী পীর শব্দটা ব্যবহার করা হচ্ছে। গতানুগতিক আমরা যেভাবে পীরকে বলি, সাধারণত পীরেরা যাই হোক এটা একটু এই কারো কাছে বিতর্কিত মনে হবে, পীরেরা যেভাবে চুপচাপ বসে থাকে মুরিদরা সেখানে যায়। আমাদের আলোচনার যে গাজী পীর কিন্তু সেই ধরনের কোনো পীর ছিলেন না, তিনি ফিজিক্যালি মানুষকে হেল্প করার জন্য যেতেন। যাই হোক তাকে পীর হিসাবে সম্বোধন করা হয়েছে। গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট, গাজী পীর ছিলেন একজন মুসলিম সাধক অথবা মুসলিম সাধু। হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যাকে বলা হয়ে থাকে স্প্রেড ইসলাম, তার মানে কি তিনি ইসলাম প্রচার করেছিলেন বা সম্প্রসারণ ঘটিয়েছিলেন ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার অংশগুলোতে, ক্লোজ টু দ্য সুন্দরবনস, বিশেষ করে সুন্দরবন এলাকার পাশাপাশি অথবা সংলগ্ন যে এলাকাগুলো ছিল সেখানে তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন বা ইসলাম ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস, এখন আরেকটা সেন্টেন্স, হি ওয়াজ ক্রেডিটেড তার মধ্যে ছিল উইথ মেনি মিরাকলস, অথবা তিনি অনেক অলৌকিক ক্ষমতার দ্বারা সমৃদ্ধ ছিলেন। আমি একটু আগে বলেছিলাম মিরাকল বলতে আমরা বুঝি সুপার ন্যাচারাল পাওয়ার বা অতি প্রাকৃত কিছু ক্ষমতা। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, বলা হয়ে থাকে বা ধারণা করা হয়ে থাকে বা মনে করা হয় হি কুড কাম ডেঞ্জারাস অ্যানিমেলস, তিনি মারাত্মক অথবা হিংস্র প্রাণীগুলোকে তিনি শান্ত করতে পারতেন, অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে তিনি বশে নিয়ে আসতে পারতেন। আমরা ছবিটা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখি যে আমরা এটা সম্পর্কে একটু ধারণা করতে পারি। হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড ইন পটস অর স্ক্রল পেন্টিং, মানে যে পটগুলো আছে তৈলচিত্র অথবা পাকানো কাগজ অথবা চামড়ার মধ্যে তার যে ছবিগুলো দেওয়া হয় সেখানে সাধারণত তাকে দেখা যায় রাইডিং এ পিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, তিনি চলাচল করতেছেন কিসে, পিয়ার্স লুকিং মানে কি ভয়ঙ্কর দর্শন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার অথবা একটা বাঘের পিঠে করে তিনি চড়তেছেন। এ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং তার হাতের মধ্যে কি ছিল, একটা সাপ, জীবন্ত একটা সাপ ছিল। সাধারণত আমরা জানি ঘোড়ার পিঠে মানুষ সওয়ার হয় বা ঘোড়ার পিঠে করে মানুষ কোথাও যায়, গাধার পিঠে মানুষ চড়ে অথবা হাতির পিঠে মানুষ চড়ে এবং তাদের হাতের মধ্যে একটা চাবুক থাকে। কিন্তু আমাদের আজকের আলোচিত বা আলোচ্য বিষয় যে গাজী পীর সম্পর্কে আমরা বলতেছি, গাজী পীর চলাচল করতেন কিসে, বাঘের পিঠে করে, এবং চাবুক হিসাবে তার হাতের মধ্যে কি থাকতো, একটা জীবন্ত সাপ থাকতো। এবার বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার,
ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার শব্দের অর্থ কি? কারণ অ্যাপারেন্ট শব্দের অর্থ কি? দৃশ্যমান কোনো বিপদ তার মধ্যে উপলব্ধি করতেন না, অথবা কোনো বিপদ কিন্তু আমরা দেখি না। মানে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে বাঘের পিঠে একটা সাপকে হাতে নিয়ে তিনি চলাচল করতেন, তার মধ্যে আমরা কোনো চিন্তার কোনো কিছু আমরা দেখতে পাই না। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, এখন কিন্তু আর মিথ বলে নাই, এখন বলা হয়ে গেছে কি সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি অলসো ফট ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন। হু থ্রেটেন্ড দ্য পিপল অফ এ রিজিয়ন ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, যারা এখানে হু বলতে বোঝানো হচ্ছে কাকে? ক্রোকোডাইলসগুলোকে, মানে কুমিরগুলোকে থ্রেটেন্ড, যারা আতঙ্কগ্রস্ত করেছিল দ্য পিপল অফ এ রিজিয়ন, রিজিয়ন মানে কি? একটা অঞ্চলের মানুষদেরকে যারা ভীত সন্ত্রস্ত করেছিল, এবং যে অঞ্চলটা ছিল ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, যে অঞ্চলটা ছিল খাল এবং নালায় অথবা ছোট নদীতে পরিপূর্ণ। ইনডিড, বস্তুত এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এক ধরনের জলজ জঙ্গল, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, এবং এটার চারপাশে কি ছিল? বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, মানে চারপাশে বে অফ বেঙ্গল ছিল, মাঝে যে অঞ্চলটা ছিল সেটা ছিল খাল এবং নালা অথবা ছোট নদীতে পরিপূর্ণ এবং এক ধরনের জলজ উদ্ভিদে পরিপূর্ণ। ওই অঞ্চলের মানুষজন কুমিরের দ্বারা খুবই আতঙ্কগ্রস্ত হয়েছিল, এবং তাদেরকে রক্ষা করার জন্য, তাদেরকে সহায়তা করার জন্য গাজীপীর কুমিরের সাথেও যুদ্ধ করেছিলেন। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার সতর্ক এবং দৃশ্যমান উপস্থিতিতে অল প্রিডিটরি অ্যানিমেলস আর সেড টু হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস। অল প্রিডিটরি অ্যানিমেলস, প্রিডিটরি বলতে এখানে বোঝানো হচ্ছে হিংস্র অথবা যারা অন্য প্রাণীদের উপর আক্রমণ করে অথবা শিকারী প্রাণী। আর সেড টু হ্যাভ বলা হয়ে থাকে হ্যাভ বিন কেপ্ট উইদিন বাউন্ডস, তার একটা কুণ্ডলীর মধ্যে থাকতো বা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে থাকতো, অথবা তারা তাদের আবাসস্থলের বাইরে বের হতো না। এটার এই ক্ষমতাটা বা এই ক্রেডিটটা কার দিকে যাচ্ছে? গাজীপীরের দিকে যাচ্ছে। মানে গাজীপীরের উপস্থিতি বা গাজীপীর যখনই সতর্ক অবস্থা অথবা সজাগ অবস্থায় আসেন, তখনই কিন্তু প্রিডেটরি অ্যানিমেলসগুলা তাদের নিজস্ব আবাসস্থলের মধ্যে থেকে যায়, তারা সাধারণ মানুষের কোনো ক্ষতি করতে পারত না। ইট ওয়াজ অলসো বিলিভড দ্যাট, এটাও বিশ্বাস করা হতো যে হি এনেবলড ভিলেজার্স, তিনি গ্রামবাসীদেরকে সক্ষম করেছিলেন টু লিভ ক্লোজ টু ফরেস্টস অ্যান্ড জঙ্গলস, বন এবং জঙ্গলের কাছাকাছি বাস করতে তিনি সক্ষম করেছিলেন। অ্যান্ড কাল্টিভেট দ্য ল্যান্ডস, এবং তাদের জমি চাষাবাদ করতে তিনি সক্ষম করেছিলেন। মানে জনগণ সাধারণত আতঙ্কগ্রস্ত থাকতো কুমিরের জন্য অথবা বিভিন্ন প্রিডেটরি অ্যানিমেলসের জন্য, তো এগুলোকে নিয়ন্ত্রিত করতো কাম অ্যান্ড ডোসাইল করতে কে? গাজীপীর। এবং গাজীপীরের কারণেই তারা এই কাজগুলো করতে সক্ষম হয়েছিল বা তিনি তাদেরকে সক্ষম করেছিলেন। কনসিকুয়েন্টলি, ফলে পিপল অফ দিজ রিজিয়নস, ফলে মানে এই যে তার অলৌকিক অথবা সুপারন্যাচুরাল পাওয়ারগুলোর কারণে পিপল অফ দিজ রিজিয়নস, এই অঞ্চলের লোকজন উড প্রে টু হিম ফর প্রোটেকশন, তারা তার কাছে তাদের নিরাপত্তার জন্য তারা তার কাছে প্রার্থনা করত অথবা বলতো। কার কাছে? গাজীপীরের কাছে। দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড ইন ফোক লিটারেচার, গাজীপীরের যে কাহিনীগুলো আছে, গাজীপীরের কাহিনীগুলো হ্যাজ বিন প্রিজার্ভ, এগুলো সংরক্ষিত আছে ইন ফোক লিটারেচার, এটা হলো আমাদের গ্রামীণ সাহিত্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট এবং শিল্পের মধ্যে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্মড, এবং এগুলাকে মঞ্চস্থ করা হয় বা এগুলা প্রদর্শন করা হয় ইন ইন্ডিজেনাস থিয়েটার। ইন্ডিজেনাস থিয়েটার শব্দের অর্থ কি? লোকজ নাট্যশালার মধ্যে এগুলা প্রদর্শিত হয়। এরপর ইনফ্যাক্ট বস্তুত সাম গাজীপট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। আমাদের সর্বশেষ কথা, ইনফ্যাক্ট বস্তুত সাম গাজীপট স্ক্রলস মানে গাজীর তৈলচিত্র অথবা পাকানো কাগজে তার ছবি, আর পার্ট অফ দ্য কালেকশন এটা হলো সংগ্রহ বা তাদের সংগ্রহের অংশ অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, মানে ব্রিটিশদের যে জাদুঘর আছে ব্রিটিশ মিউজিয়াম, সারা বিশ্বের মধ্যে বিখ্যাত মিউজিয়াম হলো ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামের একটা অংশ গাজীর পটগুলো কিন্তু সেখানেও সংরক্ষিত অবস্থায় আছে। তো আমাদের টেক্সটটা মোটামুটি পড়া হয়ে গেল। টেক্সটটা পড়ার মধ্যে আমরা দেখলাম এই টেক্সটের মধ্যে টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত যেটা বলা হচ্ছে এটা হলো মিথ অ্যান্ড লেজেন্ডস, অর্থ কি পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে একটা চরিত্র, তার নাম হলো গাজীপীর। তাকে বলা হচ্ছে তিনি সুন্দরবন অঞ্চলের মধ্যে ইসলাম ধর্মের প্রচার করেছিলেন এবং তার মধ্যে অনেকগুলো মিরাকল ছিল। তিনি একটা পিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার অথবা রয়্যাল বেঙ্গল টাইগারের উপরে চড়তেন, তার হাতের মধ্যে থাকতো এ স্নেক, একটা সাপ, এবং তিনি হি ফট উইথ দ্য ক্রোকোডাইলস, তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন। হি কুড মেক দ্য প্রিডেটরি অ্যানিমালস
কাম অ্যান্ড ডোসাইল। তিনি ভয়ঙ্কর প্রাণীগুলোকে অর ডেঞ্জারাস অ্যানিমালস অথবা ভয়ঙ্কর প্রাণীগুলো অথবা শিকারী প্রাণীগুলোকে তিনি শান্ত এবং বশ মানাতে পারতেন। এখন আসলে আমরা যদি আমাদের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি, এখানে আমি ওয়ার্ড মিনিংগুলো আবারও একটু বলতেছি। ওয়ার্ডগুলো আমি বলতেছি, মিনিংগুলো একটু আগে বললাম। তো তোমরা একটু খেয়াল করে দেখো, যাদের সম্ভব তোমরা একটু দেখে রাখো আমাদের যে ওয়ার্ডগুলো আছে। এই ওয়ার্ডগুলো আমি আবার বলতেছি। আমাদের প্রথম ওয়ার্ডটা হলো লিজেন্ড। লিজেন্ড শব্দের অর্থ কি? কিংবদন্তি। এরপর হলো ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস শব্দের অর্থ হলো লোকজ। মিথ শব্দের অর্থ হলো পৌরাণিক। সেইন্ট মানে হলো সাধু। স্প্রেড হলো প্রচার করা অথবা ছড়িয়ে দেওয়া। ক্লোজ টু সংলগ্ন। ক্রেডিটেড সমৃদ্ধ ছিলেন। মিরাকলস অলৌকিক বা অলৌকিকতা অথবা সুপার ন্যাচারাল। সাপোজডলি মনে করা হয়, ধারণা করা হয়। কাম শব্দের অর্থ হলো শান্ত। ডোসাইল শব্দের অর্থ হলো বশ্য অথবা বশমানা। ডিপিক্টেড অঙ্কিত অথবা চিত্রিত। পট মানে হলো তৈলচিত্র। স্ক্রল পাকানো কাগজ। অ্যাপারেন্ট শব্দের অর্থ হলো দৃশ্যমান। থ্রেটেন্ড মানে হলো ভীত সন্ত্রস্ত। ফিয়ার্স লুকিং ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর অথবা ভয়ঙ্কর দর্শন। রিজিয়ন অঞ্চল। ক্রিক স্মল রিভার অথবা আমরা এটাকে বলতে পারি নালা। এরপরে ওয়াটারি শব্দের অর্থ হলো জলজ। ভিজিল্যান্ট শব্দের অর্থ হলো দৃশ্যমান অথবা আমরা এটাকে সজাগ বলতে পারি। প্রিডেটরি শব্দের অর্থ যেটা আমরা বলি সেটা হলো ভয়ঙ্কর অথবা শিকারী। প্রিজার্ভড শব্দের অর্থ হলো সংরক্ষিত। কনসিকুয়েন্টলি শব্দের অর্থ হলো ফলশ্রুতিতে। মিউজিয়াম শব্দের অর্থ হলো জাদুঘর। তাহলে প্যাসেজটা মোটামুটি যদি আমরা বুঝি, তাহলে আমি এখানে 5টা প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। আমি গুরুত্ব দিয়েছি সিলেট বোর্ড 2019 সালের যে 5টা প্রশ্ন ছিল, সে 5টা প্রশ্নকে আমরা গুরুত্ব দিয়ে আমি এগুলা নিয়ে আলোচনা করতেছি। আশা করতেছি 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করলে, আমাদের ফ্লো চার্ট এবং সামারি নিয়ে আলোচনা করলে পুরো প্যাসেজ সম্পর্কে তোমাদের একদম ক্লিয়ার, কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করতেছি যে তোমরা যে কোনো ধরনের যেভাবেই আসুক তোমরা আনসার করতে পারবা। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হলো, হোয়াট কাইন্ড অফ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার ডিড গাজী পীর হ্যাভ? হোয়াট কাইন্ড অফ এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, কি অসাধারণ ক্ষমতা ডিড গাজী পীর হ্যাভ, গাজী পীরের ছিল। তাহলে আমাদের প্রশ্নটা হলো গাজী পীরের কি অসাধারণ ক্ষমতা ছিল। তো আমরা প্যাসেজটার মধ্যে কিন্তু আমাদের উত্তরগুলো অলরেডি চলে আসতেছে। তোমরা যখন প্রশ্নের আনসার লিখবা তখন আমাদের প্রশ্ন থেকে একটা অংশ লিখতে হবে, এইভাবে লিখতে হবে, গাজী পীর হ্যাড দ্য এক্সট্রা অর্ডিনারি পাওয়ার্স লাইক দিয়ে আমরা শুরু করব। মানে আমরা প্রথমে বলবো গাজী পীরের অসাধারণ ক্ষমতাগুলো ছিল যেমন দিয়ে আমরা যেগুলো লিখতে পারি, কামিং ডেঞ্জারাস অ্যানিমেলস অ্যান্ড মেকিং দেম ডোসাইল। সবচেয়ে অসাধারণ ক্ষমতা যেটা ছিল তার, সেটা হলো ডেঞ্জারাস অ্যানিমেলস মানে হলো মারাত্মক যে প্রাণীগুলো আছে সেগুলোকে সে শান্ত করতে পারতো। অ্যান্ড মেকিং দেম ডোসাইল এবং তাদেরকে তার বশে নিয়ে আসতে পারতো। এটা হলো তার সবচেয়ে অসাধারণ ক্ষমতা বা আমরা যেটাকে বলি এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার। আমাদের সেকেন্ড প্রশ্নটা হলো, হোয়াট ওয়াজ গাজী পীর ফেমাস ফর? গাজী পীর কেন বিখ্যাত ছিলেন? হোয়াট ওয়াজ গাজী পীর ফেমাস ফর? এখন গাজী পীর অনেক কারণে বিখ্যাত ছিলেন। তো আমরা উত্তরটা যখন লিখব তখন লেখার সময় আমরা লিখতে হবে গাজী পীর ওয়াজ ফেমাস ফর। এই অংশটুকু আমরা আমাদের প্রশ্ন থেকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা যুক্ত করবো। এখন গাজী পীর কেন বিখ্যাত ছিল এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে অলরেডি আছে, কিন্তু আমরা ভাষায় রূপ দিতে হবে। ভাষায় রূপ দেওয়ার জন্য একটু স্টাডি করার প্রয়োজন আছে। তাহলে কেন বিখ্যাত ছিলেন? ফর এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। তার কিসের জন্য বিখ্যাত ছিল? তার অসাধারণ ক্ষমতার জন্য। বাই হুইচ, যেটা দিয়ে বলতে কোনটা? তার অসাধারণ ক্ষমতা দিয়ে। হুইচ হি কুড চেক প্রিডিটরি অ্যানিমেলস, তিনি প্রতিরোধ করতে পারতেন শিকারী প্রাণীগুলোকে। অ্যান্ড প্রোটেক্টেড দ্য পিপল অফ দ্যাট রিজিয়ন, এবং ওই অঞ্চলের লোকদেরকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে গাজী পীর কেন বিখ্যাত? গাজী পীর বিখ্যাত তার অসাধারণ ক্ষমতার জন্য, যে ক্ষমতা দিয়ে তিনি শিকারী প্রাণীগুলোকে বশ মানিয়েছিলেন এবং ওই অঞ্চল বলতে কোন অঞ্চল বোঝাচ্ছে? ক্লোজ টু দ্য সুন্দরবনস, সুন্দরবনের চারপাশে অথবা সুন্দরবন সংলগ্ন যে অঞ্চলগুলোতে লোকেরা বসবাস করত তাদেরকে কি করেছিলেন? তিনি রক্ষা করেছিলেন। এটা হলো আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তর। আমরা 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। একটা প্রশ্ন ছিল হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী পীর হ্যাভ, গাজী পীরের কি অসাধারণ ক্ষমতা ছিল। 2 নম্বর প্রশ্নটা ছিল হোয়াট ওয়াজ গাজী পীর ফেমাস ফর,
গাজী পীর কেন বিখ্যাত ছিলেন, এই দুইটা প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে। 3 নম্বর প্রশ্নটা যেটা আমাদের সিলেট বোর্ড 2019 সালে এসেছিল, সেটা হলো হোয়াই ডিড পিপল সিক হেল্প ফ্রম গাজী? লোকজন কেন গাজীর কাছে সহায়তা চাইতো বা সাহায্য চাইতো? এখন গাজীর কাছে কেন সহায়তা চাইতো, এটার উত্তরটা হলো পিপল সিক হেল্প ফ্রম গাজী-পীর বিকজ, কারণ। এখন কারণগুলো আমাদেরকে লিখতে হবে। কারণগুলো কিন্তু সবগুলো কারণই একটা চমৎকার বিষয়, ইংলিশ ফার্স্ট পেপারে কোনো কিছুই কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে না, আর মুখস্থ করতে গেলেই কিন্তু তোমার একটা বুমেরাং হয়ে যাবে। সব কিছু আমাদের প্রত্যেকটা প্যাসেজের মধ্যে থেকে আমাদেরকে উত্তরগুলো বের করতে হবে। সো যখনই তুমি প্যাসেজটা পড়বা, মনে করবা যেটা ইনফরমেটিভ, অথবা যে ওয়ার্ডগুলোর আমাদের সিনোনিম অথবা অ্যান্টোনিম জানার দরকার, সেই ওয়ার্ডগুলো এবং ইনফরমেশনগুলোকে তোমরা আন্ডারলাইন করে রাখতে হবে এবং বারবার কিন্তু এগুলো রিপিট করতে হবে, বারবার পড়তে হবে। যত বেশি পড়বা, যত বেশি এক্সারসাইজ করবা, এই জিনিসগুলো তোমার মাথার মধ্যে তত বেশি গাঁথুনি দিয়ে থেকে যাবে। এখন আমি প্রশ্নটা কি বললাম, হোয়াই ডিড পিপল সিক হেল্প ফ্রম গাজী? গাজীর কাছ থেকে লোকজন কেন সহায়তা চাইতো? এখন গাজীর কাছ থেকে লোকজন সহায়তা চাইতো, কারণটা হলো হি এনেবলড দেম, তিনি তাদেরকে সক্ষম করেছিলেন টু লিভ, বাস করতে, ক্লোজ টু দ্য ফরেস্ট। ক্লোজ টু দ্য ফরেস্ট মানে বনের, ফরেস্ট বলতে কোন ফরেস্টকে বোঝাচ্ছে? দ্য সুন্দরবনস, মানে ফরেস্টের বা বনের কাছাকাছি বাস করতে তিনি তাদেরকে সক্ষম করেছিলেন। অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস বাই কিপিং, এবং কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং তাদের শুধু বাস করতেই সহায়তা করে নাই, তাদের জমি চাষ করতেও তিনি সহায়তা করেছিলেন। বাই কিপিং দ্য প্রিডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ডস, কিভাবে? তিনি শিকারী প্রাণী অথবা ভয়ঙ্কর যে প্রাণীগুলো আছে, প্রাণীগুলোকে তিনি একটা কুণ্ডলীর মধ্যে রেখেছিলেন। এভাবে রেখে তিনি লোকজনকে সহায়তা করেছিলেন। এই কারণেই লোকজন তার কাছ থেকেই সবসময় সহায়তা চাইতো। আমাদের কোশ্চেন নং 4, হোয়াট ওয়াজ দ্য বিলিফ অফ দ্য পিপল অ্যাবাউট গাজী? গাজী সম্পর্কে লোকদের ধারণাটা কি? গাজী সম্পর্কে অলরেডি আমাদেরও কিন্তু একটা ধারণা আমাদের মনের মধ্যে আসতেছে, আমরা বিশ্বাস করি বা না করি। এখন গাজী পীরের এই কাহিনী পড়ার পরে আমাদের কিন্তু গাজী পীর সম্পর্কে একটা ধারণা কিন্তু চলে আসছে। আমরা কখনো আমাদের কল্পজগতে দেখতে পারি তিনি বাঘের পিঠে করে চলে যাচ্ছেন, তার হাতের মধ্যে একটা সাপ আছে, তিনি কুমিরের সাথে যুদ্ধ করতেছেন, তারপরে তিনি সকল প্রাণীদেরকে তার বশ মানায় ফেলতেছেন, তারপরে তিনি সবাইকে তাদের নিজস্ব এরিয়ার মধ্যে থাকতে বাধ্য করতেছেন, স্থানীয় লোকদেরকে সহায়তা করতেছেন বসবাস করার জন্য এবং তাদের জমি চাষ করার জন্য। তো আমরা উত্তরটা কি দিব? হি এনেবলড দেম, তিনি তাদেরকে সক্ষম করেছিলেন টু লিভ নিয়ার ফরেস্ট, বনের নিকটে বাস করতে, বাই হিজ সুপারন্যাচারাল পাওয়ার, তার অতি প্রাকৃত ক্ষমতা দিয়ে। এবং তার যে ক্ষমতাটা, এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? অত্যন্ত অস্বাভাবিক, কারণ আমরা বর্তমান যুগে এটা তো আমরা কল্পনাই করতে পারি না, কারণ আমরা দেখতে চাইবো, প্রমাণ দেখতে চাইবো। তো যাই হোক, এটা হলো একটা মিথোলজিক্যাল হিস্ট্রি অথবা মিথ অথবা আমরা লিজেন্ড যেভাবেই বলি, এটা লোককাহিনী অথবা পৌরাণিক কাহিনী। এরপরে আমাদের সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো হোয়াট আর দ্য ডিফারেন্ট আর্ট ফর্মস? ভিন্ন ভিন্ন আমাদের শিল্প কি কি আছে ইন হুইচ, যেখানে দ্য মিথস অফ গাজী ইজ কেপ্ট অ্যালাইভ, যেখানে গাজী পীরের এই পৌরাণিক কাহিনী বা লোককাহিনীটাকে অ্যালাইভ শব্দের অর্থে কি জীবন্ত অবস্থায় আমরা পেতে পারি। তাহলে গাজী পীরের কাহিনীগুলো আমরা এখানে বলা হচ্ছে পটের মধ্যে আছে, স্ক্রলের মধ্যে আছে, ইন্ডিজেনাস থিয়েটারের মধ্যে আছে, মিউজিয়ামের মধ্যে আছে। তো আমরা যখন প্রশ্নের উত্তর দেব তখন আমরা লিখতে হবে দ্য মিথস অফ গাজী ইজ কেপ্ট অ্যালাইভ ইন ডিফারেন্ট আর্ট ফর্মস লাইক ফোক লিটারেচার। সর্বপ্রথম আমরা কি বলবো? ফোক লিটারেচার শব্দের অর্থ কি? আমাদের গ্রামীণ অথবা আমাদের দেশীয় সাহিত্য, ফোক আর্ট আমাদের লোকজ শিল্প, পটস অ্যান্ড স্ক্রল পেন্টিংস। পট মানে হলো কি আমাদের যেটাকে আমরা তৈলচিত্র বলি, অ্যান্ড স্ক্রল পেন্টিংস বলতে আমরা যেটা বলে পাকানো কাগজ অথবা চামড়ার মধ্যে যে চিত্র ছবিগুলো দেওয়া হয় সেগুলোর মধ্যে আমরা এগুলা পেতে পারি। তো যাই হোক, আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এখানে আমাদের এই পাঁচটা প্রশ্নই বিভিন্ন অ্যাঙ্গেলে অথবা অন্য কোনো ইনফরমেশন আমাদের মধ্যে চাওয়া হতে পারে। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম আমাদের মূল বেসিক পয়েন্টসগুলো নিয়ে। গাজী পীর কে ছিলেন, তিনি কোথায় বাস করতেন, তার মিরাকলসগুলো কী কী ছিল, তার সম্পর্কে আমাদের ধারণা কি, তারপর তিনি কি কি কাজ করেছিলেন। এগুলার প্রশ্ন যখন মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই যে কাজটা করতে হবে, আমাদের যে ওয়ার্ডগুলো আছে, আননোন ওয়ার্ড আছে তোমাদের কাছে অথবা নিউ ওয়ার্ডস যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করবা। প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে, এটা সিনোনিমটা বোঝার চেষ্টা করতে হবে, এটার অ্যান্টোনিমটা বোঝার চেষ্টা করতে হবে। সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড মিনিং। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের কয়টা করে পার্ট আমাদেরকে শিখতে হবে। একটা হলো আমাদের অর্থটা আমাদেরকে বুঝতে হবে বাংলায়। তুমি বাংলা যদি বুঝো তাহলে এটা সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো বের করা তোমার জন্য খুব সোজা হবে। আর এগুলো পড়লেই আমাদের মোটামুটি
আমাদের খুব যে বেশি পরিমাণে ইনফরমেটিভ কোশ্চেন আসবে মাল্টিপল চয়েস কোশ্চেন তা কিন্তু না। 5টার মধ্যে হয়তো একটা অথবা 2টা আমাদের ইনফরমেটিভ কোশ্চেন আসতে পারে, আর বাকি সবগুলো আসবে আমাদের সিনোনিমাস অথবা অ্যান্টোনিমাস ওয়ার্ড অথবা মিনিং সম্পর্কে। তাহলে ওয়ার্ড মিনিং যত ভালো পারবা মাল্টিপল চয়েসের কোশ্চেনের আনসারগুলো তত ভালোভাবে দেওয়া যাবে। এরপর আমরা 5টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে 5টা প্রশ্নের মধ্যে পুরো প্যাসেজটাই কিন্তু চলে আসছে সামারি আকারে। একটা ছিল এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, তার মানে গাজী পীরের এক্সট্রাঅর্ডিনারি বা অস্বাভাবিক ক্ষমতাগুলো কী কী ছিল। তারপরে গাজী পীর, হোয়াই ওয়াজ গাজী পীর ফেমাস ফর, গাজী পীর কেন বিখ্যাত ছিলেন, এই জিনিসটা চলে আসছে। তারপরে হোয়াই ডিড পিপল সিক হেল্প ফ্রম গাজী, লোকজন কেন গাজী পীরের কাছে সহায়তা চাইতো। এরপরে হোয়াট ওয়াজ দ্য বিলিফ অফ দ্য পিপল অ্যাবাউট গাজী, গাজী সম্পর্কে লোকদের ধারণাটা কি বা বিশ্বাসটা কি ছিল। এরপরে কি কি ফর্মের মধ্যে, কি কি আর্ট ফর্ম অথবা শিল্পের মধ্যে আমরা গাজী পীরকে জীবন্ত অবস্থায় দেখতে পাই। তাহলে এই 5 ধরনের প্রশ্ন বা 5টা প্রশ্ন যদি আমরা আলোচনা করি, আমাদের পুরো প্যাসেজ সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা চলে আসে। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ফার্স্ট প্যাসেজ হিসাবে আমাদের এইভাবেই মোটামুটি আমরা যদি শিখি তাহলে আমাদের মোটামুটি আমাদের একটা ধারণা ক্লিয়ার হয়ে যায়। এবার আমরা যেটা পড়ব সেটা হলো আমরা সেকেন্ড প্যাসেজ হিসাবে যখন আসে, সাধারণত সেকেন্ড প্যাসেজের প্রশ্নগুলো এরকম থাকে, রিড দ্য প্যাসেজ বিলো অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং। শোয়িংয়ের পরে যে টপিকটা থাকে ওই প্যাসেজ থেকে আমরা ওই টপিকের ইনফরমেশনগুলো আমরা নিতে হবে। তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমাদের দ্য লিজেন্ড অফ গাজী এই প্যাসেজটা এসেছিল 3বার এসেছিল ফ্লোচার্ট হিসাবে। কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল, ঢাকা বোর্ড 2017 সালে এসেছিল এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিল। এখানে কুমিল্লা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2017-এর প্রশ্নটা একই ছিল, কিন্তু প্রথম যে বক্সের মধ্যে আমাদের একটা ইনফরমেশন দেওয়া থাকে, 2 জায়গায় ইনফরমেশন 2 রকমের ছিল, আর ঢাকা বোর্ড 2017-এর মধ্যে সম্পূর্ণ ভিন্ন রকম একটা ইনফরমেশন দেওয়া ছিল এবং ভিন্ন রকম ইনফরমেশন আমাদের কাছে চেয়েছিল। তো আমাদের কুমিল্লা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে আমাদের যে প্রশ্নটা এসেছিল আমাদের শো করতে হয়েছে এরকম, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। আমি একটু লিখতে চাচ্ছি, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। আমি ইংলিশ ফার্স্ট পেপারে এই জিনিসগুলো মুছে ফেলতেছি যেগুলো আমরা এতক্ষণ পর্যন্ত লিখলাম। ফ্লোচার্টটা একটু দেখতে হবে, কারণ হলো ফ্লোচার্টের মধ্যে প্রথম একটা বক্সের একটা জিনিস দেওয়া থাকে, আর ফ্লোচার্টে একটু টেকনিক্যাল বিষয়, যদি বুঝো 10-এ 10 নম্বর পাওয়া যায়, আর যদি না বুঝো তাহলে এখানে 1 নম্বরও পাওয়া যায় না। বিশেষ করে যারা A+ পেতে চাও তাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ফ্লোচার্টে আমি অবশ্যই 10-এ 10 নম্বর পাবো। তাহলে আমি টপিকটা একটু বলতেছি, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। তাহলে আমরা লিখবো এভাবে, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। তো এখানে আমরা অলওয়েজ দেখি যে আমাদের যখন ফ্লোচার্ট আমাদেরকে প্রশ্নের আনসার করতে বলা হয় তখন 6টা বক্স থাকে। 6টা বক্সের মধ্যে প্রথম বক্সটা ফিল আপ করে দেয় কি জন্য, আমাদের একটু বোঝার জন্য, এবং পরবর্তী 5টা বক্স আমরা ফিল আপ করতে হয় প্রথম বক্সের আলোকেই। তো এখানে আমাদের প্রথম বক্সের মধ্যে দেওয়া আছে মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল। প্রথম বক্সের মধ্যে এভাবে দেওয়া আছে, মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল। এটা হলো আমাদের প্রথম বক্স। আমরা বক্সটা একটু এঁকে নিচ্ছি। তো আমাদের এই যে জিনিসটা, এটা হলো ফ্লোচার্ট। তাহলে আমরা নিচে লিখতে পারি। আমরা যেহেতু বোর্ডের এই জায়গাটা আমাদের নিচে লিখলে সুবিধা হবে, তোমরা পরীক্ষার খাতাও নিচে লিখবা, অথবা একটা কাজ করা যেতে পারে, এই যে প্রথম বক্সটা দেওয়া আছে এটাকে একটু বাম পাশে লিখে আমি ফরম্যাটটা দেখাচ্ছি। ধরো আমরা এখানে একটা বক্স লিখলাম, বক্সের পর আমি অ্যারো দিয়ে এখানে আমি 2 নম্বরটা লিখলাম, এরপরে নিচের দিকে অ্যারো দিয়ে এভাবে আস্তে আস্তে আমি 5 নাম্বার পর্যন্ত চলে যাব। এভাবে আমরা যেতে পারি, অথবা এই অংশটা বাদ দিয়ে আমরা প্রথম থেকে শুরু করে নিচের দিকেও যেতে পারি। অবশ্যই
কখনোই কিন্তু তোমরা এইভাবে কোনো ফ্লোচার্ট লিখবা না, অনেকেই কিন্তু এইভাবে লেখে। এখানে 1 2 3 4 5 6 এটা কিন্তু হলো এটা হলে তোমাকে কোনো নাম্বার নাও দিতে পারে। এভাবে লেখার কোনো দরকার নাই, আমরা এভাবে বক্স করে করে নিচে নিচে আমরা অ্যারো দিয়ে লিখে যাব। তাহলে এই ইনফরমেশনটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন দেখো আমাদের কোন জিনিসটা শো করতে বলা হয়েছে, রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। অর্থ কি, গাজী পীরের ভূমিকা এবং কর্মকাণ্ডগুলো। প্রথম তারা যেটা দিয়ে দিচ্ছে সেটা হলো মেকিং ডেঞ্জারাস অ্যানিমেলস ডোসাইল, মানে তিনি কি করতে পারতেন, ডেঞ্জারাস অ্যানিমেলস মানে ভয়ঙ্কর প্রাণীগুলোকে তিনি বশ মানাতে পারতেন। এরপরে আমরা ইনফরমেশন তার রোলের মধ্যে আমরা আরেকটা জিনিস বলতে পারি, ফাইটিং ক্রোকোডাইলস। এটা আমাদের একটা আমরা দিতে পারি, ফাইটিং ক্রোকোডাইলস, ফাইটিং ক্রোকোডাইলস, ফাইটিং ক্রোকোডাইলস আমরা দিতে পারি। 3 নম্বরে আমরা দিতে পারি যে কিপিং প্রিডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ড, কিপিং প্রিডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ড। তাহলে আমরা এটা লিখে ফেলতে পারি, কিপিং, আমি ক্লোজ করবো একটু পরে, কিপিং প্রিডেটরি অ্যানিমেলস উইদিন বাউন্ড। বাউন্ড বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হলো একটা কুণ্ডলীর মধ্যে, অথবা তারা যেখানে বাস করে সেখানেই থাকতে তাদেরকে তিনি বাধ্য করেছিলেন। এরপর আমরা যেটা বলতে পারি সেটা হলো এনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্টস। তাহলে আমরা এভাবে লিখতে পারি, এনেবলিং, আরেকটা অ্যারো দিব, এনেবলিং ভিলেজার্স, ভিলেজার্স আমরা এখানে পিপলও লিখতে পারি, ভিলেজার্স, এনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট। তিনি জঙ্গলের কাছাকাছি তিনি সক্ষম করেছিলেন লোকদেরকে বসবাস করতে। আমরা কয়টা লিখলাম, 1টা 2টা 3টা, আমাদের আরও লিখতে হবে 2টা। তো আমার বোর্ডে জায়গার কারণে আমি আর নিচে নামতে পারতেছি না, আমি প্রথম তারা যেটা দিয়ে দিচ্ছে সেটা রেখে বাকি আরও 2টা আমি একটু মুছে দিচ্ছি, মুছে এখানে আরও 2টা ইনফরমেশন আমি লিখব। তাহলে এরপরে আমরা যেটা বলতে পারি, এনেবলিং ভিলেজার্স টু কাল্টিভেট দেয়ার ল্যান্ড, এনেবলিং ভিলেজার্স টু কাল্টিভেট। এখানে প্রথমে বললাম এনেবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট, মানে বনের নিকটে বাস করতে তিনি সক্ষম করেছিলেন। আরেকটা জিনিস, শুধু বাস করতেই সক্ষম করেন নাই, তিনি তাদেরকে চাষাবাদ করতেও সক্ষম করেছিলেন। তাহলে আমি আমাদের 4 নম্বরে লিখব, enabling people to cultivate their lands, cultivate their lands। তিনি তাদেরকে তাদের জমি চাষ করতে সক্ষম করেছিলেন। এরপর আমরা লিখতে পারি তিনি আর কি করেছিলেন, ওই অঞ্চলের লোকদেরকে তিনি রক্ষা করেছিলেন। তাহলে আমরা লিখতে পারবো প্রটেক্টিং দ্য পিপল অফ দ্য রিজিয়ন, প্রটেক্টিং দ্য পিপল অফ দ্য রিজিয়ন। তাহলে আমরা 5 নম্বর লিখতে পারি, প্রটেক্টিং দ্য পিপল অফ দ্য রিজিয়ন। ওই অঞ্চলের লোকদেরকে তিনি কি করেছিলেন, রক্ষা করেছিলেন। প্রটেক্ট মানে হলো রক্ষা করা। আমরা ইচ্ছা করলে আরেকটা জিনিসও দিতে পারি, স্প্রেডিং ইসলাম, তিনি ইসলাম ধর্মের প্রচার করেছিলেন। তো তোমরা সবসময় ফ্লোচার্ট রেডি করার সময় অথবা নিজে যখন প্রস্তুতি নিবা 2-1টা ইনফরমেশন বাড়তি
শিখে রাখার চেষ্টা করবা, যাতে করে একটা যদি কোনো কারণে ভুলে যাও, অথবা তুমি যেটাকে শিখে রাখছো এরকম দুইটা ইনফরমেশন যদি তারা প্রথম বক্সের মধ্যে দিয়ে দেয়, তাহলে তোমার আরও একটা বাড়তি ইনফরমেশনের দরকার হবে। তাহলে আরেকটা জিনিস আমি তাহলে 6টা অলরেডি আমাদের হয়ে গেছে একটা, তাদের সহ আমরা নতুন নতুন কয়টা লিখলাম? 5টা লিখলাম। আমি আরও একটা লিখে দিচ্ছি, সেটা হলো স্প্রেডিং ইসলাম। এটাও আমরা জানি, স্প্রেডিং ইসলাম, স্প্রেডিং ইসলাম, এতটুকুই আমাদের জন্য যথেষ্ট। স্প্রেডিং ইসলাম, তিনি ইসলাম ধর্মের প্রচার করেছিলেন। তো এটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে যখন এসেছিল, এই ফ্লোচার্টটাই রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর, তখন তারা প্রথম বক্সের মধ্যে দিয়েছিল ক্লোজ টু দ্য সুন্দরবনস। তার মানে তিনি বাস করতেন কোথায়? ক্লোজ টু দ্য সুন্দরবনস। এর পরবর্তী ইনফরমেশন আমি এখানে যেটা লিখলাম, তোমরা এটা লিখে দিলেও আমাদের আনসারটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল আমাদের এই যেটা আমি বললাম কুমিল্লা বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালের ফ্লোচার্ট। এবার আসো, আমি দেখতেছি ঢাকা বোর্ড 2017 সালে এই প্যাসেজ থেকে ফ্লোচার্টটা কীভাবে এসেছিল সেটা আমরা একটু দেখব। বক্সগুলো থাকুক, আমি প্রথম ইনফরমেশনটা একটু কোন জিনিসটা তোমাদেরকে শো করতে বলা হয়েছে, প্রশ্নের মধ্যে কোন জিনিসটা এসেছিল সেটা একটু লিখে দিচ্ছি এবং আমরা এই ফ্লোচার্টটা একটু কমপ্লিট করব। ফ্লোচার্টটা আমি বারবার বলতেছি, ভালো নাম্বার পাওয়ার জন্য ফ্লোচার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবা, কারো কোনো দুর্বলতা যেন ফ্লোচার্টের মধ্যে না থাকে। তো ঢাকা বোর্ড 2017 সালে আমাদের যে প্রশ্নটা এসেছিল, সেখানে আমাদেরকে শো করতে বলা হয়েছিল স্পেশালিটিস অফ গাজীপীর। স্পেশালিটিস শব্দের অর্থ কি? বৈশিষ্ট্য বা বিশেষত্ব। তাহলে আমি পয়েন্টটা লিখতেছি, স্পেশালিটিস স্পেশালিটিস অফ গাজীপীর। গাজীপীরের বিশেষত্ব অথবা বৈশিষ্ট্যগুলো। তো প্রথম তারা বক্সের মধ্যে যে জিনিসটা দিয়ে রাখছে সেটা হলো বিং ক্রেডিটেড উইথ মিরাকলস। বিং ক্রেডিটেড উইথ মিরাকলস অর্থ কি? তিনি অনেক অলৌকিক ক্ষমতার দ্বারা সমৃদ্ধ ছিলেন। তাহলে আমি একটু লিখে দিচ্ছি, বিং ক্রেডিটেড উইথ মিরাকলস। বিং ক্রেডিটেড উইথ মিরাকলস। একটা চমৎকার বিষয় লক্ষ্য করবা, আমাদের যেভাবেই প্রশ্ন আসুক আমাদের আনসারগুলো কিন্তু একেবারে স্পষ্ট। ঘুরে ফিরে কিন্তু তার এই যে বিশেষ বিশেষ ক্ষমতার কথা বলা হচ্ছে, তার স্পেশালিটির কথা বলা হচ্ছে, তার মিরাকলসের কথা বলা হচ্ছে, তিনি কিভাবে লোকদেরকে সহায়তা করতেন, তিনি কেন বিখ্যাত ছিলেন, তার সম্পর্কে আমাদের বিশ্বাস কি কি, বা তাকে আমরা কোথায় কোথায় দেখতে পাই, অথবা তিনি এখন পর্যন্ত আমাদের বর্তমান সময় পর্যন্ত কিভাবে আছেন, এই জিনিসগুলো বারবার কিন্তু চাওয়া হচ্ছে। এখন এটা হলো প্রথম পয়েন্টটা আমরা দিয়ে দিছে, তারা দিয়ে দিছে। এখন এটার সাথে রিলেটেড আমরা কি বলো? বিং ক্রেডিটেড উইথ মিরাকলস অর্থ কি? তিনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন। এখন এটার সাথে রিলেটেড আমরা কি লিখতে পারি? আমরা জানি তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন এবং কুমিরের সাথে যুদ্ধ করতে তিনি কি করেছিলেন? দুঃসাহস দেখিয়েছিলেন। তাহলে আমরা কি লিখবো? ডেয়ারিং টু ফাইট ক্রোকোডাইলস। ডেয়ারিং টু ফাইট ক্রোকোডাইলস। ক্রোকোডাইলস। এরপরে আমরা যেটা দিব, তার মধ্যে কি ছিল? সাহসিকতা ছিল এবং হিরোইজম ছিল। হিরোইজম বলতে নায়কোচিত। নায়কোচিত বলতে নায়কদেরকে আমরা সাধারণত দেখি যে তারা অনেক দুঃসাধ্য কাজকে খুব সহজেই সাধ্যে পরিণত করতে পারেন। তাহলে আমরা কি লিখতে পারি? হ্যাভিং ব্রেভারি অ্যান্ড হিরোইজম। আমরা এখানে লিখতে পারি হ্যাভিং ব্রেভারি অ্যান্ড হিরোইজম। হ্যাভিং ব্রেভারি অ্যান্ড হিরোইজম, তার মধ্যে কি ছিল? সাহসিকতা ছিল এবং নায়কোচিত গুণাবলী ছিল। এরপরে তার অলওয়েজ, কারণ হলো বর্তমান যুগের পীরেরা কিন্তু মানে যারা গদিনশীন পীর আর কি, খুব একটা নড়াচড়া কম করেন, তারা ভালো ভালো খান এবং ভালো ভালো অবস্থায় থাকেন, অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে থাকেন। কিন্তু আমাদের আজকের আলোচনার যে পীর, গাজী পীর, তার কিন্তু একটা টেন্ডেন্সি ছিল। তার টেন্ডেন্সিটা ছিল কি? সাধারণ মানুষকে
হেল্প করার জন্য, সাধারণ মানুষকে রক্ষা করার তার একটা টেন্ডেন্সি ছিল। তাহলে আমরা কি বলবো? হ্যাভিং টেন্ডেন্সি টু হেল্প, হ্যাভিং টেন্ডেন্সি টু হেল্প পিপল। তার একটা টেন্ডেন্সি শব্দের অর্থ হলো প্রবণতা, মানে তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষার মধ্যে কি ছিল? টু হেল্প পিপল, লোকদেরকে সহায়তা করা। আমরা কয়টা পয়েন্ট লিখলাম? নতুন করে 3টা পয়েন্ট লিখলাম, একটা পয়েন্ট তারা লিখে দিচ্ছে, আমি আরও 2টা পয়েন্ট লিখতে হবে। তাহলে আমি আগের 3টা পয়েন্ট আমি একটু মুছে দিচ্ছি। আমরা লিখতে পারি অ্যাবিলিটি টু কন্ট্রোল। আমরা তার এই যে স্পেশালিটিস মানে কি? বিশেষ ক্ষমতা। অ্যাবিলিটি টু কন্ট্রোল প্রিডেটরি অথবা ডেঞ্জারাস অ্যানিমালস। ডেঞ্জারাস লিখবো আমরা, ডেঞ্জারাস অ্যানিমালস, ডেঞ্জারাস অ্যানিমালস। তার একটা ক্ষমতা, অ্যাবিলিটি মানে কি? ক্ষমতা, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে, ডেঞ্জারাস অ্যানিমালস মানে হলো ভয়ঙ্কর প্রাণীগুলোকে নিয়ন্ত্রণ করার তার একটা ক্ষমতা ছিল। আরেকটা ক্ষমতা ছিল অ্যাবিলিটি টু কাম ডেঞ্জারাস অ্যানিমালস অ্যান্ড মেক দেম ডোসাইল। অ্যাবিলিটি টু, আমরা এক নম্বর হলো কন্ট্রোল মানে কি? নিয়ন্ত্রণ করতে পারত, বাউন্ডের মধ্যে তিনি রাখতে পারতেন। আরেকটা জিনিস হলো তিনি তাদেরকে কি করতে পারতেন? ডোসাইল মানে কি? বশ বানাতে পারতেন। তাহলে আমরা কি লিখবো? অ্যাবিলিটি টু মেক অ্যানিমালস কাম অ্যান্ড ডোসাইল। তোমরা ইচ্ছা করলে কাম দিয়ে একটা পয়েন্ট করতে পারো, ডোসাইল দিয়ে আরেকটা পয়েন্ট করতে পারো। আর আমরা একটু আগে লিখছিলাম যে হ্যাভিং টেন্ডেন্সি মানে তার মধ্যে প্রবণতা ছিল টু হেল্প দ্য পিপল, মানে জনগণকে সহায়তা করার জন্য। আমরা আরেকটা জিনিস বলতে পারি হ্যাভিং টেন্ডেন্সি টু প্রোটেক্ট এন্ডেঞ্জার্ড পিপল, মানে হলো বিপদগ্রস্ত লোকদেরকে তিনি প্রোটেক্ট মানে কি? রক্ষা করার তার একটা প্রবণতা ছিল। তো আমাদের অলরেডি 5টা পয়েন্ট হয়ে গেছে, আমরা নতুন করে লিখলাম আরও একটা পয়েন্টও তোমরা একটু যদি যারা লিখে রাখতে চাও তোমরা লিখে রাখতে পারো। আমরা লিখব কি? হ্যাভিং টেন্ডেন্সি টু প্রোটেক্ট। প্রোটেক্ট শব্দের অর্থ কি? রক্ষা করা। টেন্ডেন্সি টু প্রোটেক্ট endangered people. endangered people বলতে আমরা যেটা বুঝছি সেটা হলো endangered মানে বিপদগ্রস্ত জনগণকে অথবা বিপদগ্রস্ত লোকদেরকে তিনি কি করতেন? তার টেন্ডেন্সি ছিল, তার প্রবণতা ছিল টু প্রোটেক্ট, রক্ষা করার প্রবণতা তার মধ্যে ছিল। তো আমরা মূলত আলোচনা করলাম আমরা 2টা ফ্লোচার্ট, 2টার সাথে সাথে আমাদের হয়ে গেছে 3টা, কারণ এই প্যাসেজ থেকে আমাদের ফ্লোচার্ট এসেছিল টোটাল 3বার। আমি আবারও বলতেছি, একটা হলো কুমিল্লা বোর্ড 2019 সাল। কুমিল্লা বোর্ড 2019 সালে এসেছিল রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজীপীর, এই পয়েন্টটা। সেম পয়েন্টটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2017 সালে। আর এখন যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা হলো ঢাকা বোর্ড 2017 সালে, এবং প্রশ্নটা হলো স্পেশালিটিস অফ গাজীপীর। স্পেশালিটিস শব্দের অর্থ কি? বিশেষত্ব বা বিশেষ গুণাবলী অফ গাজীপীর। এবং তারা প্রথম পয়েন্টটা দিয়ে দিয়েছিল বিং ক্রেডিটেড উইথ মিরাকলস। বিং ক্রেডিটেড উইথ মিরাকলস। আমরা আরেকটা জিনিসও ইচ্ছা করলে এখানে লিখতে পারবো, সেটা হলো রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার। রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার মানে কি? তিনি একটা ভয়ঙ্কর দর্শন বাঘের পিঠে করে চলাচল করতেন, এটাও কিন্তু তার বিশেষত্ব। এরপরে আমরা বলতে পারবো হ্যাভিং এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে একটা সাপ থাকতো, এটাও তার একটা বিশেষত্ব। সাধারণত সাধারণ মানুষরা যে কাজগুলো করে না, কোনো ব্যক্তি যদি সেই কাজগুলো করতে পারে তাহলে সেই জিনিসটা হলো কি? তার বিশেষত্ব। তো গাজীপীরের বিশেষত্ব, তিনি বাঘের পিঠে চড়তেন, তার হাতে একটা সাপ থাকতো, তিনি কুমিরের সাথে যুদ্ধ করেছিলেন, তিনি ভয়ঙ্কর এই প্রাণীগুলোকে বা হিংস্র প্রাণীগুলোকে তিনি শান্ত করতে পারতেন, বশ মানাতে পারতেন।
তারপর তার একটা প্রবণতা ছিল সাধারণ মানুষকে রক্ষা করার জন্য, তার একটা প্রবণতা ছিল সাধারণ মানুষকে সহায়তা করার জন্য। ঠিক আছে, তো আমরা ফার্স্ট প্যাসেজ হিসেবে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এবং আমাদের কোশ্চেন আনসার এই দুইটা নিয়ে আমরা আলোচনা করলাম। সেকেন্ড প্যাসেজের মধ্যে আমাদের ফ্লোচার্ট নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা একটু দেখব আমাদের থার্ড প্যাসেজ মানে হলো সামারি। তো সামারিতে এই জিনিসটা কিভাবে আসতে পারে? সামারিতে আসলে কিছুই আসবে না, প্যাসেজটা দিয়ে বলবে মেক এ সামারি অফ দ্য ফলোয়িং টেক্সট, মানে পরবর্তীতে আমাদের এই পুরো টেক্সটটা তুলে দিয়ে বলবে যে এটা থেকে একটা সামারি লেখার জন্য। তো সামারি লিখতে গেলে আমরা সাধারণত লিখতে হবে আমাদের মূল টেক্সটের 1/3 যেন হয়, মানে লেংথ খুব বেশি বড় হতে পারবে না, আবার ইনফরমেশন একটাও কিন্তু বাদ যেতে পারবে না। ঠিক আছে, তো আমি একটু ধীরে ধীরে একটু পড়তেছি। আমি একটা সামারি রেডি করে এনেছি। এখন লিখতে গেলে আসলে অনেক সময়ের দরকার এবং আমাদের বোর্ডের যে লেংথ অ্যান্ড ওয়াইড এটা পুরোপুরি কাভার করে না, তোমরা একটু খেয়াল করো, আমি একটু ধীরে ধীরে বলতেছি। আমরা প্রথম সেন্টেন্সটা বলবো কি, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। অর্থ কি, গাজীপীর ছিলেন একজন, আমি এখন বলতেছি যেটা সেটা হলো 3 নাম্বার এটা সামারি হিসাবে যদি আসে আর কি, সামারি হিসাবে এটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। একটা চমৎকার বিষয় খেয়াল করো, এই প্যাসেজটা 2019 সালে ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজ তিনভাবেই আমাদের পরীক্ষায় এসেছিল। তো আমরা সামারিটা এসেছিল রাজশাহী বোর্ড 2019 সালে। সামারিটা আমি বলতেছি, গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। প্রথম সেন্টেন্সটা হবে গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজীপীর ছিলেন একজন মুসলিম সাধু। হি ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ দ্য বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবনস। আমি আবার সেন্টেন্সটা বলতেছি, হি ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম। তাকে বলা হয়ে থাকে তিনি ইসলাম প্রচার করেছিলেন ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার অংশে, ক্লোজ টু দ্য সুন্দরবনস, সুন্দরবনের নিকটবর্তী বাংলাদেশের যে অংশটা আছে, দ্যাট মিনস খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই অঞ্চলগুলোকে বোঝানো হচ্ছে। এরপরে হি পজেসড মেনি মিরাকলস, তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল, অথবা তার মধ্যে অনেক অলৌকিক ক্ষমতা বলতে আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম, অলৌকিক ক্ষমতা বলতে আমরা বুঝি এগুলো সুপার ন্যাচারাল পাওয়ার। এরপরে আমরা যে সেন্টেন্সটা বলবো, হি ইজ ইউজুয়ালি ডিপিক্টেড, তাকে আমরা অঙ্কিত, সে সাধারণত অঙ্কিত থাকে ইন পটস অর স্ক্রল পেন্টিং, ইন পট অর স্ক্রল পেন্টিং। পট মানে কি তৈলচিত্র, অ্যান্ড স্ক্রল পেন্টিং মানে হলো পাকানো চামড়া অথবা কাগজের মধ্যে যে ছবিগুলো আঁকানো হয় সেগুলা। এরপর দ্য স্টোরি অফ গাজীপীর হ্যাজ বিন প্রিজার্ভড, দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের কাহিনী অথবা গল্প, ইজ প্রিজার্ভড অথবা হ্যাজ বিন প্রিজার্ভড, এগুলো সংরক্ষিত অবস্থা আছে ইন ফোক লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। ফোক লিটারেচার মানে হলো আমাদের গ্রামীণ সাহিত্য এবং শিল্পের মধ্যে তার যে গল্পগুলো আছে, গল্পগুলো সবগুলা সংরক্ষিত অবস্থায় আছে। হিজ স্টোরি ইজ অলসো পারফর্মড ইন ইন্ডিজেনাস থিয়েটার, তার গল্পগুলো প্রদর্শিত হয় আমাদের লোকজ নাটকে। হাউএভার, যাই হোক, সাম গাজীর পার্ট অর স্ক্রল আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে সেটা হলো, যাই হোক, সাম গাজীর পট অর স্ক্রল মানে গাজীর কিছু তৈলচিত্র, গাজীপীরের কিছু তৈলচিত্র অথবা পাকানো কাগজের কিছু চিত্র, আর পার্ট অফ দ্য কালেকশন, এগুলো হলো সংগ্রহের একটা অংশ অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। ব্রিটিশ মিউজিয়ামে তাদের যে যত সংগ্রহ আছে, সংগ্রহের একটা অংশ হলো গাজীপীর। তার মানে আমাদের বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের একজন কিংবদন্তি, একজন লিজেন্ডারি ক্যারেক্টার অথবা একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার গাজীপীরের যে লোকজ সংস্কৃতিতে যে তার যে চিহ্নগুলো আছে সেগুলা সংরক্ষিত অবস্থা আছে কোথায়? ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সংরক্ষিত অবস্থা আছে। তার মানে এটা সারা বিশ্বের কাছেই কিন্তু মুক্ত অবস্থায় আছে। এটা হলো আমাদের সামারি। তাহলে দেখো, আমাদের সামারির মধ্যে কিন্তু পুরা প্যাসেজের গাজীপীর কে ছিলেন, তিনি কোথায় বাস করতেন, তিনি কি কি করেছিলেন এবং তাকে আমরা এখন কোথায় দেখতে পাই, এই 3টা অংশই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে চলে আসছে। তো আমি আশা করতেছি তোমরা যারা ক্লাসটা ফলো করেছো বা পরবর্তীতে তোমরা যারা ক্লাসটা শুনবে, ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ তিনভাবে তোমরা আনসার করার পরীক্ষা যদি এই প্যাসেজটা আসে, তোমরা আনসার করার সক্ষমতা পাবে। আর আমি একটা কনফিউশন দূর করে দিচ্ছি, আমাদের ইংলিশ ফর টুডে বইটা 2019 সালে চেঞ্জ হয়ে গেছে। বইয়ের নতুন কোনো কিছু যুক্ত করা হয়নি, কোনো কিছু বাতিলও করা হয়নি, জাস্ট সেটিংটা চেঞ্জ করা হয়েছে, ইউনিট এবং লেসনগুলোকে রিশাফল করা হয়েছে। নতুন বই অনুযায়ী আমাদের আজকে যে টপিকটা হলো ইউনিট 14 লেসন 3-তে, আর পুরনো বই যেটা 2019 সালের প্রথম অর্ধ পর্যন্ত চলতেছিল সেখানে আছে এটা ইউনিট 9 লেসন 3 এর মধ্যে। আর আমি বারবার বলতেছি, এই প্যাসেজটা ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ, থার্ড প্যাসেজ সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট এবং এটা বহুবার এই পর্যন্ত 5বার বোর্ড
বোর্ডের প্রশ্ন হিসাবে এসেছে। তো তোমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে প্যাসেজটা পড়ার চেষ্টা করবা এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো অনুসরণ করার চেষ্টা করবা। আর আমাদের জন্য একটু দোয়া করবা যাতে এই করোনা ভাইরাস থেকে আমরা সবাই সুস্থ স্বাভাবিক জীবনে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমাদের আজকে ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাসটা এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাসের শিডিউল আমাদের সেন্ট্রাল নোটিশে দিয়ে দেওয়া হবে এবং কে ক্লাসটা নেবেন সেটাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে।